আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্দরনগরী চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে এবং সন্দ্বীপের আজকের যাত্রার শুভ লগ্নে আমরা সন্দ্বীপ যাব এবং অনেক দিনের লালিত স্বপ্ন আমি এবং আমার আজকের যাত্রার আমার সিনিয়র বড় ভাই মিস্টার আনোয়ার তাকে সাথে করে নিয়েই আমরা ওই দুটাতে সন্দ্বীপে যাব। সো আজকে মেনশন করি এই জায়গাটা। তো এই জায়গাটা হলো বন্দরনগরী চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরার ঘাটঘরের সবচেয়ে সুন্দর একটি এবং উপভোগ্য একটি দারুণ একটি স্থান। সূর্যোদয় এবং সূর্যাস্তে দারুণ উপভোগ করা যায় জায়গাটি এবং এটা খুবই সুদীর্ঘ একটি জায়গা, সুদীর্ঘ একটি সেতু, যেখানে ও প্রান্তে দাঁড়ালে আমার পেছনে যে জায়গাটি আছে সেতুটি ও প্রান্তে দাঁড়ালে কিন্তু মনে হবে আপনারা একবারে সাগরের মাঝে অবস্থান করছেন। সো আমাদের আজকের যে সন্দ্বীপ যাওয়ার যেই প্রসেস, সেই প্রসেসটিও আপনাদের মাঝে তুলে ধরবো। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইমুল ইসলাম রাজীব। দেখতে থাকুন এবং সন্দ্বীপের যে ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি সবকিছু আপনাদের এই ভিডিওতে তুলে ধরা হবে। তো চলুন দেখতে থাকুন। আমরা এখন দাঁড়িয়ে আছি সন্দ্বীপে যাওয়ার জন্য টিকিট সংগ্রহের দীর্ঘ একটি লাইনে। স্পিডবোটে যাওয়ার জন্য লম্বা সময় ধরে অপেক্ষা করছি। লাইনে আছেন বিভিন্ন পেশার মানুষজন, শিশু, তরুণ, তরুণী, বৃদ্ধ, বৃদ্ধা। বেশ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ফলে অনেকের চেহারায় ক্লান্তি ও বিরক্তির ছাপ স্পষ্ট। যদিও আমরা খুব সকালেই এখানে পৌঁছেছিলাম, তবে স্পিডবোটের টিকিট সংগ্রহ করতে গিয়ে প্রায় 1.5 ঘন্টার দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে। এত সবের পরেও আমাদের কুমিরা ঘাট এসে কিছুটা হতাশ হতে হয়েছে। দীর্ঘ অপেক্ষার পরেও টিকিট পাওয়া যায়নি। এক্ষেত্রে আরো ভালো ব্যবস্থাপনার প্রয়োজন ছিল। তবে এই জায়গাটার সৌন্দর্য এবং সমুদ্রের স্নিগ্ধ বাতাস আমাদের হতাশ কিছুটা হলেও দূর করেছে। অবশেষে বাধ্য হয়ে সার্ভিস বোটের টিকিট সংগ্রহ করতে হয়েছে। প্রতি টিকিটের মূল্য প্রায় 150 টাকা করে। এখন আমরা কুমিরার বিখ্যাত দীর্ঘ সেতুটি পাড়ি দিচ্ছি। এই সেতু এতটাই দীর্ঘ যে অনেক মানুষ ভ্যানগাড়ি ব্যবহার করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান। তবে আমি পুরো সেতুটির সৌন্দর্য উপভোগ করার জন্য পায়ে হেঁটেই যাত্রা শুরু করেছি। এখনো কুয়াশাচ্ছন্ন সকাল। চারপাশের প্রাকৃতিক এতটাই মুগ্ধকর যে মনে হয় এটি হৃদয়ে ছুঁয়ে যায়। সেতুর দুপাশে সাগরের গর্জন আর ঢেউয়ের উপচে পড়ার শব্দ পরিবেশকে আরো মোহনীয় করে তুলেছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেন মুক্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। আমাদের এই যাত্রাপথের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেব। পুরো ভ্রমণ জুড়ে সঙ্গে থাকুন এবং সন্দ্বীপের অপরূপ সৌন্দর্যের সাক্ষী হন। আমরা ধীরে ধীরে হেঁটে দীর্ঘ সেতুটি পেছনে ফেলে এবার সার্ভিস বোটের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের সকালটা যেন একেবারেই অন্যরকম। সৌভাগ্যক্রমে আমরা নিরাপদে বোটে উঠে গিয়েছি। তবে এই যাত্রায় লক্ষ্য করলাম, বিশেষ করে নারীদের জন্য সাগর পাড়ি দেওয়া বেশ কষ্টসাধ্য। বোটে ওঠার সময় সবাই পরস্পরের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়।
একটি লাল রঙের সার্ভিস বোট আমাদের যাত্রা শুরু করলো। সাগরের গর্জনের সঙ্গে মিশে গেল যাত্রীদের কথোপকথনের শব্দ। কিছু দূর এগোনোর পর বোট পরিবর্তন করতে হলো। অত্যন্ত সাবধানে একটি সবুজ বোটে উঠলাম। বোট পরিবর্তনের সময় একটু অসতর্ক হলেই বিপদ হতে পারে, পা পিছলে পড়ার ঝুঁকি থাকে। সূর্যের কিরণ সাগরের পানিতে এসে ঝিকিমিকি করছে, যেন অসংখ্য মুক্তোর মালা ভাসছে পানির উপরে। এমন অপার্থিব সৌন্দর্যের বর্ণনা দেওয়া সত্যি কঠিন। আমি দ্রুত ক্যামেরা হাতে নিয়ে ভিডিওগ্রাফি শুরু করলাম। অসংখ্য দিন মতবাদ যদি সৃষ্টি হয়, সমস্ত মতবাদকেই পদতলিত করে ধ্বংস করে দিয়েই, নিষ্পার করে দিয়েই আমার দিন আমার জমিনে প্রতিষ্ঠা করার জন্যই আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। এই ঘোষণা কার? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের। বলতেছেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আমি যে আমার রাসূলকে দিন কায়েমের জন্য প্রেরণ করেছি, সেই জন্য আমি নিজেই তার সাক্ষী যথেষ্ট। 1 ঘন্টা 10 মিনিট পর আমরা সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পৌঁছালাম। লোকমুখে শুনেছিলাম সার্ভিস বোট যাত্রীদের 1 কোমর পানিতে নামিয়ে দেয়, কিন্তু আমাদের ভাগ্য সুপ্রসন্ন, আমরা শুকনো অবস্থায় নামতে পেরেছি। বোট থেকে নামার সময় সাদা পাখিগুলো আমাদের স্বাগত জানালো, এবং স্বাগত জানানোর জন্যই যেন এই পাখিগুলো দল বেঁধে এই তীরে এসে অবস্থান করছে। প্রাকৃতির এমন হৃদয়গ্রাহী পরিবেশ মন কেড়ে নেওয়ার মতো। গুপ্তছড়া ঘাট থেকে প্রথম কাজ হলো সকালের নাস্তা খাওয়া। আমরা অজানা পথিক যাচ্ছি পথের সন্ধানে। অনেক মোটরসাইকেল এখান দিয়ে সমাগমের দেখতে পেলাম যে সমাগম করছে। তারপরে হলো গিয়ে এখানের যে ব্রিজটা, এটা অনেক দীর্ঘ, আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, যেটার পথ এখনো শেষই হয়নি। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের যে ডেস্টিনেশন আছে, যে লক্ষ্য আছে সেটার কাছে। এবং আমার সাথে যে সিনিয়র বড় ভাই আছে, তিনি কিন্তু রোদ্রে এবং হট হয়ে গিয়েছে, এবং আমার যেই শীতের যেই বস্ত্র আছে সেটা সে মাথায় দিয়ে রোদ নির্বাহ করার চেষ্টা করছে। সো আমরা যাব, এবং আমি সামনেই দেখতে পাচ্ছি, আমার দৃষ্টিগুচ্ছরে করেছে যে সামনে সুন্দর একটা গেট, মেইন ফটক রয়েছে। সো আমরা যাব, এবং কিছু শিল্পী বা শিল্প বলা যায়, কাঠ শিল্প বা কাঠমিস্ত্রি, তারা কিন্তু একটা নৌকো বানাচ্ছে। হ্যাঁ, নৌকো না, এটা মাছ ধরার ট্রলার আর কি। প্রথম একটা লাল বোটে নদীর মাঝখানে দিয়ে এসছে বড় বোটে, কাঠের বড় বোটগুলো, যেগুলো সাগরে মাছ ধরার ট্রলার হিসেবে আমি চিনতাম বা চিনি এখন ওইভাবেই।
তো ওখান থেকে মাঝখানে আনে ওই জাহাজে আবার পার করলো সাগর, মানে সাগর পার করে এই পারে নিয়ে আসছে, এখানে আবার ওই লাল বোটে আর এক লাল বোটে আবার কিনারে নিয়ে আসছে। তারপর তো ওখানে কাঠের ব্রিজ থেকে উঠলাম, অনেকে ভিজে গেছে, আমরা ভিজি নাই, আমরা ওই যে চালায় ট্রলার টোনাকে বললাম যে আমাকে একটু পাশে পৌঁছে দিন, জুতা টুতা খোলা তো একটা ঝামেলার বিষয়। অনুরোধ করার পর হ্যাঁ ভালোভাবে বলছি, সেও ভালোভাবে নিচ্ছে, তো পাশে পৌঁছে দিচ্ছে, আসলাম, এনজয় করতেছি জাস্ট। আর এখানে আসার পরে অনেকটা এক্সাইটেড যে না, এরকম একটা পরিবেশ তো আর প্রতিদিন দেখা হয় না। স্থানীয় একটি দোকানে হালকা নাস্তা করার পর আমরা সিদ্ধান্ত নিলাম খামারবাড়ি যাব। আমরা এখন অতিবাহিত করছি মালেক মুন্সি নামক একটি বাজার, এবং এই বাজারের উপর দিয়ে আমরা যাচ্ছি খামারবাড়ি, সন্দীপ খামারবাড়ি যাচ্ছি। বাজারটি পিছিয়ে রেখে আসছি, আপনাদেরকে দেখানোর সুযোগ হয়নি, আমার মাইক্রোফোন যেটার সাথে সমস্যা করছে, তো যার কারণে প্রবলেম দেখার কারণেই কিন্তু আমরা দেখাতে পারিনি। তো এখন আসছি, এটা কোন বাজার? এনাম নাহার মোড়। হ্যাঁ, এনাম নাহার মোড়। তো এখন আমরা এনাম নাহার মোড়ে আসছি, মালেক মুন্সি বাজার রেখে এনাম নাহার মোড়ে আসছি, এই সে বাজার। এবং আমরা যাওয়ার সময় ক্যাকড়া নিতে পারি কিনা সেটাও কিন্তু আমরা ট্রাই করব। আমার সিনিয়র ভাই ক্যাকড়া নেবে, ক্যাকড়ার স্বাদ অনেক প্রচন্ড, অনেক মজা আছে। আমার ক্যাকড়া অনেক ফেভারিট আমারও। ফাইনালি আমরা এনাম নাহার মোড় যে বাজারটি নামক যে বাজারটি আছে সেটা কিন্তু আমরা অতিবাহিত করেছি, এবং আমরা ঢুকেছি খন্তার বাজার, না খন্তার বাজারের এরিয়াতে আমরা ঢুকেছি, এবং বাজার পার হয়ে অলরেডি আমরা খামারবাড়ির এলাকায় এসে পড়েছি। হ্যাঁ, খামারবাড়ির এলাকায় এসে আমরা পৌঁছেছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা খামারবাড়িতে প্রবেশ করব। যেই ফটক আছে খামারবাড়ির, সেখান দিয়ে আমরা সেই জায়গা দিয়ে আমরা প্রবেশ করব। এবং টিকিট সংগ্রহ করতে কত টাকা লাগে ভাই? টিকিট লাগে না? এবং দেখতে কিরকম সুন্দর, এটা কোনো খামার বাড়ি? এই কেমন খামার বাড়ি রে বলা। বিশ মিনিটের যাত্রা শেষে খামারবাড়িতে পৌঁছালাম। রিসোর্টটির কাজ এখনো চলমান, তবে প্রাথমিক নান্দনিকতার ছোঁয়া মুগ্ধ করলো আশেপাশের পরিবেশ। এতটাই মনোমুগ্ধকর যে এখান থেকে ফিরতে মন চাইছিল না। রিসোর্টের খাবারের মেনু দেখার পর দাম শুনে আমার বন্ধুর বিচি দুটো কাঁধে উঠে যাওয়ার পরিক্রমা, তাই এখান থেকে খাওয়ার ইচ্ছা ত্যাগ করলাম। আমরা এখন বসে আছি সন্দ্বীপের সবচেয়ে ভালো একটি পর্যটক স্থানে, যেটার নাম হলো গিয়ে খামারবাড়ি। এখানে খাবার মেনু
প্রচুর পরিমাণে খাবার মেনু আছে, যেটা পছন্দ করা যায় সেটাই খাওয়া যায়। এবং হলো গিয়ে আমার সাথে যে সিনিয়র ভাই আছে তার কাছ থেকে শুনবো। তবে জায়গাটি অত্যাধিক সুন্দর এবং এখানে মনোরম পরিবেশ, মানুষের কোনো চেঁচামেচি নেই। তারপরে হলো গিয়ে পরিবেশটা অনেক সুন্দর, অনেক তরুণ তরুণী এখানে আসছে ঘোরার জন্য। আমাদের ফ্রন্ট সাইডে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি অনেক তরুণ তরুণী এখানে ঘুরতে এসছে। আমরা কিছুক্ষণ পরে লাঞ্চ করব। কিছুক্ষণ রিসোর্টে থাকার পর আমরা ব্যাটারি চালিত অটোরিকশা করে রহমতপুর বাজারের দিকে যাত্রা শুরু করলাম। রহমতপুর বাজারে পৌঁছে কাঁকড়া খাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে কাঁকড়ার হাট বসেনি। অবশেষে স্থানীয় একটি সাইনবোর্ডহীন হোটেলে দুপুরের খাবার খেলাম। মোটা কাজল চালের ভাত, সহজ সরল রান্নার স্বাদে তৃপ্তি সহকারে খেতে শুরু করলাম এবং দোকানদারের আন্তরিকতা আমাদের হৃদয় ছুঁয়ে গেল। দোকানদার ভাই দেলোয়ার একের পর এক ভাত পরিবেশন করছিলেন এবং আমরা দুজন একের পর এক টপাটপ গিলে নিচ্ছি। তার আন্তরিকতা সন্দীপের অতিথি পরায়ণতার পরিচয় দিল। ওজন দিয়ে লুকিয়ে পড়তে একটু জোর হবে। চালটা মনে হয় অনেকদিন পরে খাবি। খাবারটা কেমন লাগছে? অসাধারণ লাগছে, ভালো লাগছে। খাবারটার মধ্যে অনেক
সরল ছিল, শহরে চাকরি শহরে দেখা গেছে ময়লা যুক্ত থাকে, তাদের জন্য অনেক কিছু করা হয়, এত কিছু করা হয় না, সাধারণভাবে রান্না হয়েছে কিন্তু খুব বেশি মশলা ছাড়া এবং সবকিছু হ্যাঁ, ওরকম স্বাদের জন্য মশলা মিশানো হয় না, সামথিং সাধারণভাবে যেভাবে রান্না হয় কিন্তু অসাধারণ হয়েছে। এইভাবে রান্না আমি ছোটবেলায় দেখছি গ্রামে, বা এখনো মাঝে মাঝে গেলে গ্রামের যে বাসা বাড়িতে যেভাবে রান্না করে, আমাদের ঘরে যেভাবে রান্না করে, শুধু হলুদ মরিচ পেস্ট আদারসের বাড়িতে অনেক কিছু ব্যবহার করে না, কিন্তু স্বাদ থাকে অসাধারণ। ভালো লাগছে, গ্রাম গ্রামে একটা ফিল লাগছে, গ্রাম তো তবে এখানে একটা জিনিস মেনশন করা ভালো যে এখানে মাছের যে ঝোলটা সেটা কিন্তু ভালো লাগছে, মাছের ঝোলটা অসাধারণ ছিল। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, ছোট ভাই সাইমুর রহমান। আমরা সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছি, অলরেডি সন্দ্বীপ এসে পৌঁছেছি। আমরা প্রথমত গুপ্তগাছা ঘাট থেকে সন্দ্বীপ, গুপ্তচড়া ঘাট থেকে সন্দ্বীপ পের হয়ে একদম পুরো সন্দ্বীপ দ্বীপ, এটা একটা মূলত বড়, এদিকে 13 কিলোমিটার, এদিকে কত কিলোমিটার হবে আনুমানিক 4-5 কিলোমিটার হবে যা আসলাম যা। তো পার হয়ে আমরা এই পারে আসছি, এই পার হলো, এই পারের পরে আর কোনো মানে বাংলাদেশের সীমানায় হয়তো শেষ, কারণ আমরা যেটা গুগল আর্থে যেটা দেখতে পাইলাম সেটা হলো গিয়া এর ভৌগোলিক অবস্থা, ওতে কি আর কোনো আমাদের বাংলাদেশের সীমানা দেখতে পাইনি, সাগরের মধ্যে দেখতে পাইছি, তারপর আর কোনো দেশ আসে নাই। বড় তো একটা মূলত একটা বড় সাগরই দেখলাম, যা পরে যাবে পরে গিয়ে কিন্তু বঙ্গোপসাগর যেটারে বলি আমরা এটা। তারপরে এই পুরো অঞ্চল পাড়ি দিয়ে এই পাশে আসলাম, এ থেকে দেখা যায় অনেক চর আর চর, আর এখানে অনেক গরুর পাল দেখা যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে মহিষের পাল। হ্যাঁ, সামনে যাচ্ছি আর কি, মানে মূলত এটাই দেখার জন্য আসছি যে বিষয়টা কি, এটা মানে ইতিহাস ঐতিহ্য, মূলত একটা সাগর, বিশাল সাগর, মাঝখানে হলো এটা সন্দ্বীপ। তো যদি এত বড় একটা দ্বীপ, এখানে আসলে দর্শনীয় কি কি আছে বা দেখার মতো কি কি আছে, এটা দেখার জন্য আমরা আজকে সন্দ্বীপে আসছি। একদম এখন যেখানে আছি এই জায়গা বলা যায় বাংলাদেশের লাস্ট সীমানা, এর ওর পাশে আছে সাগর, আর কোনো অঞ্চল আছে মানুষের বসবাসযোগ্য কোনো স্থান আছে বলে আমার মনে হয় না। ওর পাশে নোয়াখালী, এদিকে তো চট্টগ্রাম নদী বন্দর, তার এই সাইডটা, এই যে সাইডটা আছি, এটা মূলত একদম সাগর, সাগর ছাড়া শুধু পানি দেখলাম। আর লাস্টে দেখার চেষ্টা করলাম গুগল আর দিয়া, তো ওখানে মানুষের বাসস্থান বলতে আর তেমন কিছুই দেখতে পেলাম না। ইটস ওকে। আমরা কিছুক্ষণ আগেই ডিনার শেষ করেছি, আপনারা দেখতেই পেয়েছেন যে ডিনারের আমাদের মেনু কি কি ছিল, খুবই সাদামাটা ছিল এবং খাবারগুলো খুবই সুন্দর ছিল, এবং মানুষের আন্তরিকতা, সন্দ্বীপের মানুষের যে আন্তরিকতা সেটা খুবই অমূল্য, সেটা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না এবং বর্ণনা করা সম্ভব নয়। আমাদের সাথে যে আচরণ তারা দেখিয়েছে এবং যে আচরণ তারা করেছে, যে সম্মান তারা দেখিয়েছে, খুবই 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 রেসপেক্ট করার মতো। সো যারা সন্দ্বীপে আসবেন, এই পোর্শনটাতে আসলে বা এই এরিয়াটাতে আসলে খুবই গ্রাম্য টাইপের একটা হোটেল আছে, ওনার নাম যেন কি, দেলোয়ার হচ্ছে, দেলোয়ার ভাই, আর ওনার নাম হচ্ছে আনোয়ার ভাই। দেলোয়ার ভাই ওই হোটেলে যাবেন, ভালোভাবে খেতে পারবেন এবং খুবই মানসম্মত এবং হলো গিয়ে খুবই কম একটা প্রাইসে, কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু আমাদেরকে শহরের চাকচিক্য হোটেলগুলা যেগুলো খাই, খাবারগুলো যে আমাদের সামনে পরিবেশন করা হয়, সার্ভ করা হয়, দেখা যায় খাবারের স্বাদের জন্য অনেক রকমের মশলা ব্যবহার করে, অনেক রকমের, যেটা শুধুমাত্র স্বাদের জন্য। আর এখানে এসে যেটা দেখলাম, এত কিছু না, ছোটবেলায় বা এখনো তো গ্রামদের শহরের মতো একটা ভাব আসছে। তো অনেক আগে যেটা খেয়েছি না আমরা, খুব অল্প মানে সাধারণভাবে রান্না করতো, কিন্তু খেতে খুবই স্বাদ। তো এখন ওই জিনিসটাই দেখলাম যে এখানে অল্প সিমসামের মধ্যে রান্না করছে, খুবই টেস্টি হয়েছে, অনেক খেয়েছি, পেট ভরে ফেলেছি, ভালো লাগছে। আমি বহু খেয়েছি, আমার যদিও সালারবালা সবসময় বলে, আলারবালা যে মোর পেটটা নাকি অনেক বিশাল, বুঝছেন।
মোর পেটটা নাকি হালার বলে বলে আর কুটকুটা নাকি পেটটা সবসময় বলে হালার বলে মোর পেটটা নিয়ে সবসময় শত্রু হয়। না না এই না, পেটটা আমি আছে, পেটটা নিয়ে ও ইয়াং জেনারেশনে একটা ছেলে, বর্তমান জেনারেশনে একটা ছেলে হয়ে কেন ওর এইভাবে একটা ভুঁড়ি থাকবে, এলালা টাইপের বডি থাকবে, থাকবে একদম গুছানো। আমি আশা করি মানে যতটুকুই থাকবে, যাই থাকবে গুছানো থাকবে, এটা আমার পছন্দ, এটা আমার ভালো লাগে। সেখান থেকে আমি মাঝে মাঝে ওকে হিট করে। না 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 প্লিজ ওকে। আগের আমলে রাজা যারা ছিলেন তাদের ভুঁড়ি কখনো চিক প্যাক ছিলেন না। রাজা বাদশাদের প্যাক ছিলই হলো গিয়ে একটু ভুঁড়িওয়ালা থাকবে, এবং যারা প্রজা আছে তাদের পেট থাকবে না, কারণ তারা পরিশ্রম করে। এই প্রশ্নে তুমি যদি অন্য কিছু বলতে যাও তাহলে বলো। অবশ্যই বরণ আছে, সেই রাজার দিনের কথা বাদ, বর্তমান সেই রাজার দিন চলে না, ঠিক আছে। আর এখন সৌন্দর্যের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য, চলাফেরার জন্য আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপটে বসবাস করি, তোমার যে বডি আর যে এই পরিমাণ সিট বর্তমানে বাংলাদেশে, এই সিটের জন্যই তোমার বডি এই পরিমাণ। যদি কখনো কোনো গাড়িতে উঠি, যেখানেই যাই, তোমাকে নিয়ে অনেক ঝামেলা হয়, হ্যাঁ, অনেক ভোগ পোহাতে হয়, অনেক মানুষের নিন্দনীয় কথা শুনতে হয়, ঠিক আছে। এজন্য এটা আমার হিট লাগে, যার ফলে আমি তোমাকে অন্য অন্য ভাবে বুঝাই ভাষায়। তুমি যদি না বুঝতে পারো তাহলে বুঝতে পারেন বোধগম্যহীন তুমি, হ্যাঁ, এটা খুব দুঃখজনক। আমরা এখন অবস্থান করছি খুবই সুন্দর একটা জায়গা, মানে কি বলবো, প্রচুর রোদ পড়ছে, বাট রোদটায় মিষ্টি একটা হাওয়ায় কিন্তু সেটা ব্যালেন্স করে দিচ্ছে। আমরা এখন কিন্তু মহিষের একটা পালের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং সেখান থেকে ভিডিও শুট করব। দুপুরের খাবার শেষে আমরা বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা চর দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে মহিষের একটি বড় পাল দেখে চোখ জুড়িয়ে গেল। এই দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করার লোভ সামলাতে পারলাম না। কিছুক্ষণ হাঁটার পর সন্দ্বীপের সর্বশেষ প্রান্তে পৌঁছালাম। এখানকার এক তরুণ নতুন একটি হোটেল তৈরি করছেন। সূর্যের আলোয় চারপাশের পরিবেশ এক অনন্য আবহ তৈরি করেছে। আমাদের আজকের ভিডিও স্পন্সর সন্দ্বীপের ঐতিহ্যবাহী বিনয় মিষ্টিমুখ। এটার নাম কি? এটার নাম কি? এটা দধি। দধি? এটা কিসের দধি? এটা মহিষের। মহিষের দধি? মহিষের। সন্দ্বীপের মহিষের দধি, বিখ্যাত মহিষের দধি। হ্যাঁ, মহিষের দধি। মহিষের দধি। এটা কি মিনিটাও পাওয়া যায়? মিনিটও পাওয়া যায়। মিনিটাও পাওয়া যায়। এটার প্রাইস কত? এটা 25 টাকা প্রাইস। এটা 25 টাকা। তারপর আর কি পাওয়া যায়? এটা কি এই সেম জিনিস? সেম দধি, ওটা হলো গ্লাস দধি। গ্লাস দধি। হ্যাঁ, প্রাইস 40 টাকা। লোক কেমন আসে দোকানে? দোকানের নাম কি? বিনয় মিষ্টিমুখ। হ্যাঁ, এটা সন্দ্বীপের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, অনেক পুরাতন প্রতিষ্ঠান। তারপর মিষ্টি কেমন বেচা কিনা হয়? হয়। কি কি মিষ্টি আছে আপনার দোকানে? আমাদের মূলত বিখ্যাত মিষ্টি হলো বিনয় সাহার মিষ্টি, যেটা সন্দ্বীপের সবার কাছে পরিচিত। বিনয় সাহার মিষ্টি, ছানার রসগোল্লা, আর এখন আমাদের আরো অনেকগুলো আইটেম তার সাথে যোগ হয়েছে। এই বিনয় সাহার মিষ্টির সাথে আরো অনেক আইটেম যোগ হয়েছে, আরো আমার 50 থেকে 60 আইটেম মিষ্টি যোগ হয়েছে। আর আমাদের ভালো রসমালাই হয়। হ্যাঁ, রসমালাই গুলো দেখতে পারেন। কোনটা রসমালাই? কোনটা রসমালাই শেষ? কোনটা দেখি? এই দধি তো অসাধারণ। আমি দেখি আপনি নিয়ে আসেন, এখানে নিয়ে। এটা প্রাইস কত? এটা কতটুকু এবং প্রাইস কত? আমাদের কেজি 500 টাকা, তবে এই বক্সটা মানে হাফ কেজি আছে। হাফ কিলো 250 টাকা। 250 টাকা। আমরা মিষ্টি টেস্ট করেছি এবং এক্সপেরিয়েন্সটা খুবই অসাধারণ। এত সুস্বাদু মিষ্টি। কতটুকু নিয়েছো? আর মিষ্টি নেবো না সন্দীপের, তা কি হয় নাকি? আমি সন্দীপের মিষ্টি এর আগে আমার এক কলিগ আমাকে দিছিল, মানে অসাধারণ ছিল। তো সেদিন থেকে আমি নিয়ত করছি, আমি যখন সন্দীপে যাব তখন অবশ্যই সন্দীপের মিষ্টি স্বাদ নিব। তো সেজন্য আজকে আমি নিয়ে নিলাম আমার সাধ্য অনুযায়ী আর কি।
এখানে পাওয়া যায় সুস্বাদু মিষ্টি এবং অরিজিনাল মহিষের দধি। দোকানদার আমাদের 1 কেজি মিষ্টি হাতে দিয়ে আন্তরিকতা দেখিয়েছেন। তবে আপনারা চাইলেও এই ঐতিহ্যবাহী মিষ্টি অনলাইন থেকেও ক্রয় করতে পারেন, সেখান থেকেও কেনার সুযোগ রয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসায় আমরা গুপ্তচরা ঘাটে ফেরার জন্য রওনা দিলাম। চল্লিশ মিনিট যাত্রার পর ঘাটে পৌঁছে স্পিডবোটের টিকিট সংগ্রহের জন্য লাইনে দাঁড়ালাম। বন্ধুরা, এখন আমরা আছি যে গুপ্তচরা যে বাজারটা আছে সন্দ্বীপের, সেই ঘাটের যে টিকিট কালেক্ট করতে হয় সেই টিকিট কালের সিরিয়ালে। সো এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়েছে। দীর্ঘ একটা লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ যাবত। এখান থেকে টিকিট যিনি দিচ্ছেন স্মুথ ভাবে এবং ইজিলি ছাড়ছেন না, এবং অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, প্রায় আধা ঘন্টা হয়েছে দাঁড়িয়ে আছি। অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে টিকিট সংগ্রহের জন্য, এবং পাশ থেকে মানুষজন এসে এসে টিকিট নিয়ে যাচ্ছে। আরো অন্ধকার হলে মনে হয় চলবো না। বন্ধুরা, আপনাদের পড়ন্ত বিকেলের সন্দ্বীপ ঘাটের স্বাগতম। আমরা দীর্ঘ 1.5 ঘন্টা অপেক্ষার পর আমাদের কাছে টিকিট এসে ভাড়া দিয়েছে, এবং টিকিটের জন্য প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে পায়ের খিল ধরে গেছে। অনেক অপেক্ষার পর আমরা টিকিট পেয়েছি। এই টাইমটাতে সাধারণত টিকিট দেয় না, তারপরও টিকিট আমাদের রিকোয়েস্টে দিয়েছে। অনেক মানুষ অপেক্ষা করেছে, লাইনে অনেকক্ষণ অপেক্ষা করেছিল। এবং আমার পেছনে দেখতেই পাচ্ছেন আকাশটা এখন আলো কমে যাচ্ছে, এবং যেই পথেই আমরা প্রবেশদ্বার ছিল প্রবেশ করেছি, এবং সেই পথে এখন আমরা যে যার বাড়ি ফিরছি। অনেক দর্শক ছিলেন, এবং এখন কিন্তু অনেকটা শীত করছে। হ্যাঁ, কেমন লাগছে? ভোগান্তির শুরু মাত্র। হ্যাঁ, হালকা ঠান্ডা ঠান্ডা পড়তেছে, সামনে তো আরো ঠান্ডা মানে ই করতেছে, ওয়েট করতেছে যখন স্পিড বোট ছাড়বে সাগরের মাঝখানে শীতের দিন। হ্যাঁ, আমরা এখন আর কিছুক্ষণের মধ্যেই শীতের যেই পরিধান আছে সেটা পরবো। দীর্ঘ অপেক্ষার পর টিকিট হাতে পাওয়ায় আনন্দিত হয়ে উঠলাম। সন্দ্বীপবাসীদের যাতায়াতের কষ্ট ফার্স্ট হ্যান্ড উপলব্ধি করলাম। এভাবে শেষ হলো সন্দ্বীপের এক বিস্ময়কর দিন। সন্দ্বীপের অপরূপ সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।